কিন্তু আব্দুল আল মিন্টু নিশ্চয়ই গেল 15 বছর, কিন্তু আমি 17 বছরের কথাও যদি বলি, আমরা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। আমাদের অর্থনৈতিকভাবে আমরা আসলে একেবারে জর্জরিত অবস্থায় আছি। বিএনপির সময় কি আসলে আমরা খুব বেশি ভালো ছিলাম, নাকি আসলে সামনে যখন আমরা আবারও যদি বিএনপিকে কখনো ক্ষমতায় দেখি, আপনি কি মনে করছেন যে আমরা এই ধরনের সমস্যা থেকে একেবারেই বেরিয়ে আসতে পারবো? যতদিন আমাদের দেশ থাকবে ততদিনই সমস্যা থাকবে, এটা শুড বি ক্লিয়ার। কোনো সরকার, কোনো দলের সরকার বা নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, কোনো সরকারে আমাদের সব সমস্যার সমাধান করতে হবে না, পারবে না। এর কারণ হলো সমস্যাটা কোত্থেকে উদ্ভব হয়। প্রত্যেকটা নতুন প্রজন্ম এখন জ্ঞানে এবং গুণে তার আগের প্রজন্ম থেকে সমৃদ্ধ বেশি, তারা প্রযুক্তিগতভাবে আমাদের থেকে সমৃদ্ধ বেশি। আপনারা যদি আমার ছেলেদের কথা বলেন, তারা লেখাপড়া পাইছে আমার থেকে উন্নত মানের, তারা অনেকগুলো প্রযুক্তি পাইছে যেটা আমরা সেই প্রযুক্তিগুলো পাই নাই। আপনি কি ছোটোকালে মোবাইল পাইছেন? আপনি কি ফ্যাক্স এগুলি পাইছেন? আমরা তো পাই নাই। ইমেল কি ছিল না। তো প্রত্যেক নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে অতি বেশি মাত্রায় সমৃদ্ধ। অতএব নতুন প্রজন্মের যে অসুবিধা, যেই ওরা যেটা তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটার সাথে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ছোটোকালে, এটা কখনো মিলবে না। এই জন্য প্রতিনিয়তই আপনার সমস্যা থাকবে। এখন প্রশ্নটা হলো সমস্যা কম অথবা বেশি। আমি মনে করি গত 15 বা 17 বছরের 2007 থেকে আরম্ভ করে যখন থেকে আমরা গণতন্ত্রহীনতায় ভুগছি, তখন থেকে বাংলাদেশের সমস্যা দিন দিন বেড়েছে, কোনো সময় কমে নাই। বিএনপি যদি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসুক, বিএনপি আসুক বা অন্য কোনো সরকার আসুক, তারা তো একটা জবাবদিহিতার সম্মুখীন হবে। যখনই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে, তখনই দেখবেন দেশের সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নানান ভাবে আসলে চেষ্টা করছেন নানান রকম সংস্কার করবার। সংস্কার কমিশনও দেখেছি আমরা। আপনার কাছে একটু জানতে চাই যে সংস্কার যখন আমরা করব, নিশ্চয়ই একটি সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন আমাদের। সেই রূপরেখা কি আমরা এখনো পর্যন্ত হাতে পেয়েছি কি? ওনারা তো বলছেন 6টা সেক্টরে ওনারা সংস্কার করবেন, রূপরেখা তো এখনো নাই। সংস্কারের রূপরেখা বলছে ডিসেম্বরের ভিতরে আমরা হাতে পাবো। এখন এই সংস্কারগুলোকে কিন্তু আপনি বহুভাবে বিভক্ত করতে পারেন। এক, সাংবিধানিক যে সংস্কারের কথা ওনারা বলছে। 2, ওনারা যেই প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছে, ওনারা জনপ্রশাসনের সংস্কারের কথা বলছে। এরকম ধরেন 6টা সংস্কার কমিশন ওনারা করছেন। সব সংস্কার কি ওনারা করতে পারবে? এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে ওনারা যেই জিনিসটা মানে আপনার শুরু করছেন, এটা আমি প্রশংসা করি। কিন্তু ওনাদেরও মনে রাখা ভালো যে সংস্কার করতে হলে, জনগণের জন্য সংস্কার করতে হলে জনগণের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। জনগণের অন্তর্ভুক্তি মানে হলো জনগণ তো রাস্তায় গিয়ে চিৎকার দিবে না, সেটা হলো জনগণের দ্বারা প্রতিনিধিত্বশীল সরকার শুধু সংস্কারগুলো করলে সেগুলো ট্যাক্সই হয়। বাট ওনারা যেটা করতেছে সেটা হলো 6টা বিষয়ের উপরে একটা সংস্কারের রূপরেখা বানাবে। এই পর্যন্ত আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি তারপরের পদক্ষেপ যেটা হওয়া উচিত সেটা হলো যদি ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমত্যে পৌঁছান যে এই সংস্কারগুলো আমরা এই পর্যন্ত করছি, ভবিষ্যতে এগুলি করা দরকার। এর ভিতরে যেগুলি সাংবিধানিক সংস্কার, সেগুলি তো ওনারা চাইলেও করলেও ওটা টেকসই হবে না। বিকজ আপনি যে কোনো আইন বদলান, যে কোনো কিছু করেন, সেটা আপনাকে কোনো না কোনোভাবে ভবিষ্যতে সংসদে পাশ করাতে হবে। তো জনগণকে যদি আপনি সম্পৃক্ত না করেন, তাহলে সেটা আপনি কিভাবে ভবিষ্যতে টেকসই করবেন? এটা হবে না। অতীতে যদি আমি একটা উপমা দিতে যাই, 111 সরকার কিন্তু প্রায় 190টা আইনকে সংস্কার করছিল, কিন্তু পরবর্তীতে সরকার আসছে 2008-এর পরে 2009 সালে ওনারা কিন্তু এই 190টার ভিতরে মাত্র 6টা আইনকে ওনারা পার্লামেন্টে অ্যাপ্রুভ করেছেন। সেই 6টা আইনও কিন্তু উপরে নিচে এত কাটাকাটি আবার পুনরায় করছেন যে আগের থেকেও খারাপ করে ফেলছেন। সো
গণের সম্পৃক্ততা ছাড়া যদি আপনার কোনো সংস্কার করেন, সেই সংস্কার টেকসই হবে না। বিকজ কেউ না কেউ পরের দিকে এটা নিয়ে কথা উঠাবে। সে কথা উঠালেই কিন্তু সংস্কারগুলোর মধ্যে একটা কালিমা লেপন হবে।